2024 সনের 27শে আগস্ট একটা নোটিফিকেশন হয়, প্রজ্ঞাপন হয়, যে প্রজ্ঞাপন বলে পত্র কমিশনটা গঠিত হয়। পরবর্তীকালে 2024 সনের 15ই সেপ্টেম্বর আরেকটা প্রজ্ঞাপন হয়। সেই প্রজ্ঞাপন দ্বারা পূর্বের প্রজ্ঞাপনটা বাতিল করে দেওয়া হয় এবং সেই প্রজ্ঞাপনে আমাদের যে টার্মস অফ রেফারেন্স সেগুলো আরও মোর কম্প্রিহেন্সিভ করা হয়। তো আমি 2024 সনের 15ই সেপ্টেম্বরের যে প্রজ্ঞাপনটা ওইটা আমি পড়ে শোনাচ্ছি। সরকার কমিশনস অফ এনকোয়ারি অ্যাক্ট 1956 অ্যাক্ট নাম্বার 6 অফ 1956 সেকশন 3 প্রদত্ত ক্ষমতা বলে আইন প্রয়োগকারী সংস্থা, শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, তদন্তকারী সংস্থা এবং অনুরূপ যে কোনো বাহিনী বা সংস্থার কোনো সদস্য বা সরকারের মদদে, সহায়তায় ও সম্মতিতে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি কর্তৃক আয়নাগর বা যে কোনো জ্ঞাত অজ্ঞাত স্থানে বলপূর্বক গুম, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স হওয়া ব্যক্তিদের সন্ধান, বলপূর্বক গুমের ঘটনার সহিত জড়িত ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান চিহ্নিতকরণ ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ প্রদান এবং বলপূর্বক গুম হওয়ার ঘটনা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় আইন সংস্কারের সুপারিশ সহ সংশ্লিষ্ট অন্যান্য কার্যাদি সম্পাদনের নিমিত্ত নিম্নবর্ণিত 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিশন গঠন করিল। বিচারপতি মনিরুল ইসলাম চৌধুরী সভাপতি, বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমদ শিবলি সদস্য, জনাব মোহাম্মদ নূর খান সদস্য, মিস নাবিলা ইদ্রিস বা ডক্টর নাবিলা ইদ্রিস শিক্ষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন সদস্য। এখন আমাদের এই যে 2024 সনের 15ই সেপ্টেম্বরের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন অনুযায়ী আমাদের কিছু টার্মস অফ রেফারেন্স দেওয়া হয়। আমি এগুলো পড়ে শোনাচ্ছি যেগুলো রেলিভেন্ট টার্মস অফ রেফারেন্স। বিগত 6/1/2009 খ্রিস্টাব্দ তারিখ হইতে 5/8/2024 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা, শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, তদন্তকারী সংস্থা বা অনুরূপ যে কোনো বাহিনী বা সংস্থার কোনো সদস্য বা সরকারের মদদে, সহায়তায় বা সম্মতিতে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি কর্তৃক আয়নাগর বা যে কোনো জ্ঞাত ও অজ্ঞাত স্থান বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান, তাদের শনাক্ত করা এবং কোন পরিস্থিতিতে গুম হইয়াছিল উহা নির্ধারণ করা এবং সে উদ্দেশ্যে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য সহ যে কোনো ব্যক্তি বা সংস্থা বা প্রতিষ্ঠানের নিকট হইতে তথ্য সংগ্রহ করা, বলপূর্বক গুম হওয়ার ঘটনাসমূহের বিবরণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাখিল করা এবং এতদ বিষয়ে সুপারিশ প্রদান করা, বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান পাওয়া গেলে তাদের আত্মীয়স্বজনকে অবহিত করা, বলপূর্বক গুম হওয়ার ঘটনা সম্পর্কে অন্য কোনো সংস্থা বা প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত তদন্তের তথ্য সংগ্রহ করা, বলপূর্বক গুম হওয়ার ঘটনার সহিত জড়িত ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ প্রদান করা, বলপূর্বক গুম হওয়ার ঘটনা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় আইন সংস্কারের জন্য সরকারের নিকট সুপারিশ প্রদান করা এবং উপরে বর্ণিত উদ্দেশ্যে সংশ্লিষ্ট যে কোনো কার্য করা। তদন্ত কমিশন বাংলাদেশের যে কোনো স্থান পরিদর্শন এবং যে কোনো ব্যক্তিকে কমিশনে তলব করিতে ও জিজ্ঞাসাবাদ করিতে পারিবে। তদন্ত কমিশন কমিশনস অফ ইনকোয়ারি অ্যাক্ট 1956 অনুসারে তদন্ত কার্য সম্পাদন করিয়া এই প্রজ্ঞাপন জারির তারিখ হইতে 3 মাসের মধ্যে সরকারের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করিবে। এই হলো আপনার টার্মস অফ রেফারেন্স। সো ইট ইজ crystal clear from the terms of reference that they are very comprehensive, wide-ranging and diversified. It's a huge task, অনেক বড় কাজ, but we are committed to accomplish this task heart and soul. আমাদের এই কমিশনটা প্রথমে খেয়াল রাখতে হবে যে ইটস এ নিউট্রাল, independent and impartial commission.
This commission is independent in the discharge of its functions. কারো কোনো মাতব্বরি চলবে না বা চলার কথাও না as per law. আমরা সেভাবে কাজ করছি. By this time, around 400 people have already lodged their complaints with the commission. 400 people. And they lodged those complaints in 13 working days as of yesterday. গতকাল পর্যন্ত 400 অভিযোগ পেয়েছি মাত্র 13 কার্য দিবসে. যদিও প্রথম নোটিফিকেশন হয় 2024 সনের 27 অগস্ট, কিন্তু আমাদের কাজ শুরু করি আমরা ভার্চুয়ালি on and from 15 September 2024. Have you got the point? So we are getting a huge response from the people. I mean from the victims as well as the affected families. কিন্তু এই যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা গুম, এইটা কিন্তু আমাদের যে পিনাল কোড, সেই পিনাল কোডে কিন্তু ইন সো মেনি ওয়ার্ডস নাই. আমাদের পিনাল কোড যেটা আমাদের এক্সিস্টিং ল 1860 সনের, সেখানে আমরা পাচ্ছি কিডন্যাপিং আছে, অ্যাবডাকশন আছে, wrongful restraint আছে, wrongful confinement আছে. আর আছে সেকশন 364 of the penal code deals with abduction with intent to murder. মার্ডার করার উদ্দেশ্যে অপহরণ করা, অ্যাবডাক্ট করা, এগুলো আছে. কিন্তু এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স ইন সো মেনি ওয়ার্ডস নাই. So the penal code 1860 should be amended, and a definition of enforced disappearance should be incorporated in the penal code by way of amendment in line with the definition of enforced disappearance as given in Article 2 of the International Convention for Protection of All Persons from Enforced Disappearance. On Article 2 কি বলে একটু শোনাই আপনাদের পড়ে. Article 2 of the International Convention. For the purposes of this convention, you are all aware that the interim government already ratified this international convention on 29th August 2024. So Bangladesh is a signatory to this international convention. In that view of the matter, Bangladesh is bound to, abide by the provisions of this convention. For the purposes of this convention, enforced disappearance is considered to be the arrest, detention, abduction, or any other form of deprivation of liberty by the agents of the state or by persons or groups of persons acting with the authorization, support, or acquiescence of the state, followed by a refusal to acknowledge the deprivation of liberty or by concealment of the fate or whereabouts of the disappeared person, which place such a person outside the protection of the law. সুতরাং this perpetration of enforced disappearance is an offense. কিন্তু একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনার abduction is essentially an ingredient of the offense of enforced disappearance. What I am trying to say boils down to this: all abductions are not enforced disappearances, but all enforced disappearances are abductions to all intents and purposes. Clear? বাংলা বলছি যদ্দূর সম্ভব, বাংলাই বলতেছে. হ্যাঁ, না ওইখানে ইনস্ট্রুমেন্টও তো ইংরেজিতে, যেহেতু ইন্টারন্যাশনাল কনভেনশন তো এইটা, যেহেতু এটা ইংরেজিতে ওই জন্য আমি পড়ে শোনালাম. আচ্ছা আচ্ছা, বুঝলেন তো? Arrest, detention, abduction of any other form of or any other form of deprivation of liberty by the agents of the state or by persons or groups of persons acting with the authorization, support or acquiescence of the state. It must be state sponsored.
ইন আদার ওয়ার্ডস, কথা বুঝছেন? এটা রাষ্ট্র স্পন্সার্ড, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়, বুঝছেন? গুম হতে হবে, প্রাইভেটলি করলে এটা আসবে না। আচ্ছা, আমরা অলরেডি আপনার ডিজিএফআইয়ের আয়নাগর আমরা পরিদর্শন করেছি। এটা 25শে অগাস্ট প্রবাবলি, স্যার 25শে সেপ্টেম্বর 2024। আর আমরা একদিন আগে আমরা ডিটেকটিভ ব্রাঞ্চ অ্যান্ড সিটিটিসির যে ইন্টারোগেশন সেলস ওইগুলো আমরা পরিদর্শন করেছি বা ভিজিট করেছি সরজমিনে। কিন্তু আমরা সেখানে কোনো ভিকটিমস অফ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স কোনো পাই নাই আমরা, কারণ এটা প্রবাবলি ওই যে 5th অগাস্টের যে চেঞ্জ ওভার, তারপরে হয়তো কিছুদিন ছিল, এরপরে আমরা কি পাইনি। তো যাই হোক, এই বললাম যে আপনার ডিজিএফআইয়ের যেটা আপনার জয়েন্ট ইন্টারোগেশন সেল হুইচ ইজ পপুলারলি নোন এজ আয়নাগর, সেটা আমরা ভিজিট করেছি আপনার 2024 সনের 25শে সেপ্টেম্বর। আর ওটা তো পরশু, যেটা হ্যাঁ। আর ডিবি এবং আপনার যেটা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম যেটা, তার যে ইউনিট যেটা আছে, তার যে আপনার ইন্টারোগেশন সেলস যেটা মিন্টি রোডে আছে, ওইগুলো আমরা পরশু ভিজিট করেছি। 1 তারিখ 1 অক্টোবর। ডিজিএফআইটা হলো, আয়নাগরটা হলো যেটা অ্যাকচুয়ালি এটা জয়েন্ট ইন্টারোগেশন সেল, ওইটা করেছি আমরা 25শে সেপ্টেম্বর 2024। আর এটা হলো আপনার 1 অক্টোবর 2024। ডিবির জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং সিটিটিসির জয়েন্ট ইন্টারোগেশন ইন্টারোগেশন সেলস। তো আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং মানুষের অনেক রেসপন্স পেয়েছি। আমাদের ফর সাবমিশন অফ কমপ্লেন্টস আমাদের আর্লিয়ার ডেডলাইন বা টাইমলাইন ছিল আপনার 30শে সেপ্টেম্বর 2024। সাবসিকুয়েন্টলি আমরা আরেকটা বিজ্ঞপ্তি দিয়ে টাইমলাইনটা আমরা এক্সটেন্ড করে আপ টু 10th অক্টোবর 2024 করা হয়েছে, করে দিয়েছি আমরা এটা। সো victims or the affected families are supposed to file complaints with this commission by the deadline, I mean by 10th October 2024. By this time, we have already examined and recorded the statements of Brigadier General retired Azmi, Lieutenant Colonel Haseen, then Ambassador Maruf Jaman, Hummam Kader, Barrister Sarwar Hussain, he is a former army officer, and others. আমরা এ পর্যন্ত around 75 people have given their statements to this commission physically. অনেকে লিখিতভাবে পাঠিয়েছেন, অনেকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন। এবং আপনারা বুঝতেছেন যে এটা মানে ভেরি আপহিল জব, সময় সাপেক্ষ, যেহেতু টার্মস অফ রেফারেন্সটা আমি আগেই বলছি, ভেরি কম্প্রিহেন্সিভ, ভেরি ওয়াইড রেঞ্জিং অ্যান্ড ভেরি ডাইভার্সিফাইড। হ্যাঁ, এখন প্রশ্ন থাকলে বলেন। ওয়ান বাই ওয়ান আমি আগে বলতে চাচ্ছি, আগে উনি ওয়ান বাই ওয়ান। ধন্যবাদ। আমার নাম নাসির উদ্দিন এবং আমার সহকর্মী খালিদ বিন জামান, আমরা দুজনে এখানে জনসংযোগের দায়িত্বে আছি। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, প্রিন্ট এবং মিডিয়া এবং গণমাধ্যম কর্মী যারা আপনারা আমাদের আমন্ত্রণে এসেছেন। আমি এই কমিশনের, আপনারা ইতিমধ্যে স্যার আপনাদের ব্রিফ করেছেন, এই কমিশনের ফার্স্ট গেজেটার 27শে আগস্ট এবং পরবর্তীতে সংশোধিত গেজেটার 15 সেপ্টেম্বর 2024 তারিখে 15 সেপ্টেম্বর, এবং আনুষ্ঠানিকভাবে কমিশন কাজ শুরু করেছে 15 সেপ্টেম্বর থেকে। তো কমিশনের 5 জন সম্মানিত সদস্য, জনাব বিচারপতি জনাব মইনুল ইসলাম চৌধুরী স্যার সভাপতির দায়িত্ব পালন করছেন, এবং বাকি 4 জন সদস্য আমি পর্যায়ক্রমে বলছি। সেটি হচ্ছেন
বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমদ শিবলি, সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ নূর খান, সম্মানিত সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস, সম্মানিত সদস্য এবং জনাব মোহাম্মদ সাদ্দার হোসেন। স্যাররাও এখানে রয়েছেন, স্যার 5 জনই কমিশনের সদস্য। এর ভিতরে জনাব বিচারপতি জনাব মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী স্যার সভাপতি বা চেয়ারম্যান হিসেবে কমিশনের দায়িত্ব পালন করছেন। আর কমিশনের কার্যক্রম সম্পর্কে ইতিমধ্যে আপনারা অবহিত হয়েছেন বা স্যার আপনাদের রিভিউ করছেন বা আপনাদের পক্ষ থেকে যদি যে কোনো কিছু জানার থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। ধন্যবাদ। Now you are at liberty to ask me questions. জি স্যার, আমি মাহমুদ কথা বলছিলাম আসাম ইলেকশন থেকে। যাদের গুম পরিবার আছে তারা হচ্ছে মানে তাদের এই সদস্যদের সাথে কি হয়েছে বারবারই সেই কথাটাই জানতে চাচ্ছে যে সে বেঁচে থাকুক অথবা মারা যাক, তারা শুধু সন্ধানটা চেয়েছে তাদের পরিণতি কি হয়েছে। সেদিক থেকে আসলে আপনারা কতটুকু তাদেরকে আশ্বস্ত করতে পারছেন যে সেই সংবাদটা তাদের কতটুকু দিতে পারবেন? সেকেন্ড হচ্ছে এই কাজ শুরু করার পর আপনাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে হয়েছে? এটা তো the assignment itself is very challenging. The assignment itself is very strenuous, arduous, taxing, demanding, exacting and challenging. কাজটাই খুবই চ্যালেঞ্জিং। তো আয়নাগড় থেকে তো অনেক ফেরত আসছে, আবার অনেকে আসে নাই, অনেক লোক আসে নাই। তো আমরা তো উই আর মেকিং ইনকোয়ারিজ ইন টু দ্যাট। উই আর ইয়েট টু কমপ্লিট আওয়ার ইনকোয়ারি শেষ না করা পর্যন্ত কিছু বলতে পারছি না, তাই না? যাদের বিরুদ্ধে অ্যালিগেশনস, যারা উঠিয়ে নিয়ে গেছে বা গুম করেছে, তারা আমরা তো এভিডেন্স পাচ্ছি। যাদের বিরুদ্ধে অ্যালিগেশনস, যারা পারপিটেটার্স অফ দ্য ক্রাইম, ওদেরকে তো আমরা তলব করব, তলব করে ওদের স্টেটমেন্ট নেব, বুঝছেন? কী কী আমরা এভিডেন্স পাচ্ছি ওদেরকে কনফ্রন্ট করব যে এই আপনার বিরুদ্ধে এভিডেন্স, আপনার রিপ্লাই কী। নতুবা তো আমাদের অনুসন্ধানটা তো মিনিংফুল হবে না, তাই না? আমাদের তো এট এনি কস্ট উই মাস্ট আইডেন্টিফাই দ্য পারপিটেটার্স অফ দ্য ক্রাইম, পারপিটেটার্স অফ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। কথা বুঝছেন? ওইগুলো সেই স্টেজ তো এখনও আসে নাই। আর যারা ফিরে আসে নাই, কী অবস্থায় আছে, কোথায় আছে, এগুলো তো আপনার দ্য ইনকোয়ারি প্রসেস স্টিল আন্ডারওয়ে। এটা শেষ না হওয়া পর্যন্ত কনক্লুসিভলি কিছু বলা যাবে না। স্যার, আমার একটা প্রশ্ন আছে। আপনি বলেছেন যে স্যার 400 জনের মতো মানুষের গুমের অভিযোগ করা হয়েছে। হ্যাঁ, রাইট। এই 400 জন মানুষের গুমের অভিযোগ যে এটা তো হিউজ রেসপন্স। রাইট, হ্যাঁ, কিন্তু কোন কোন বাহিনীর ব্যাপারে এই অভিযোগ? বিভিন্ন বাহিনী। কোন বাহিনীগুলো বেশি গুম করেছে? কাদের বিরুদ্ধে বেশি অভিযোগ? বেশি অভিযোগ আসছে র্যাবের বিরুদ্ধে, তারপর ডিজিএফআইয়ের বিরুদ্ধে, তারপর আসছে আপনার ডিবির বিরুদ্ধে, হ্যাঁ, সিটিটিসির বিরুদ্ধে, মেইনলি এদের বিরুদ্ধে। এদের মধ্যে র্যাবের বিরুদ্ধে বোধহয় সবচেয়ে বেশি আসছে এ পর্যন্ত। আপনি বলছিলেন যে আয়নাগড় এবং ডিবির সিটিটিসির যে সেলগুলো আপনারা পরিদর্শন করেছেন, এখন পর্যন্ত আপনাদের কয়টা সেলের তথ্য আছে এবং কয়টা সেল পরিদর্শন করা সম্ভব? শোনেন, যেটা আপনার ডিজিএফআইয়ের, যেটা আপনার এই আয়নাগড় বা জয়েন্ট ইন্টারোগেশন সেল, ওটা তো ডিজিএফআইয়ের যে হেডকোয়ার্টার্স তার কম্পাউন্ডে আছে। এটা 2 স্টোরিড বিল্ডিং। তো নিচতলায় সেল আছে প্রায় ধরেন 20-22টা সেল নিচতলার। উপরের তলায় কিছু রুম আছে, ওইটা ওরা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করতো, তখন করতো। এখন তো এটা ব্যাক এন্ড। আমি সেটা বলিনি, আয়নাগড় তো আপনি পরিদর্শন করেছেন, যেমন র্যাব আছে, না, র্যাবে এখনো যাই নাই, র্যাবে এখনো যাই নাই। পর্যন্ত আপনাদের কাছে কেমন তথ্য আছে, কয়টা সেল আছে বাংলাদেশে? তো আমি তো বললাম আপনার, এটা তো অ্যাকচুয়ালি আয়নাগড়, এটা সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে আয়নাগড়, মানে পপুলারলি নোন এজ আয়নাগড়, কথা বুঝছেন? ইন কমন পার্লেন্স এটা বলা হচ্ছে, কিন্তু এটা বেসিক্যালি জয়েন্ট ইন্টারোগেশন সেল। এবং এখানে বললাম তো 20-22টা সেল আছে। হ্যাঁ, ডিজিএফআইয়ের। হ্যাঁ, এটা তো যাই নাই তো আমরা, এখন তো আমরা সেখানে ভিজিট করি নাই তো। আমরা তো সরেজমিনে ভিজিট করব। বললাম তো, এ পর্যন্ত আমরা আপনার আয়নাগড়, যেটা আপনার ডিজিএফআইয়ের করা হয়েছে, তারপরে আপনার ডিবির করা হয়েছে, টিটিসির করা হয়েছে, যেটা কাউন্টার টেররিজম এবং ট্রান্সন্যাশনাল ক্রাইমসের যে ইউনিট, তার আপনার ইন্টারোগেশন সেল করা হয়েছে। র্যাব তো এখন আমরা করি নাই, করব, সামনে করব। আমার নাম তানজিল রহমান, আমি নিউএজ পত্রিকার রিপোর্টার।
একটা প্রশ্ন যেটা হচ্ছে যে কিছুদিন সম্প্রতি সাজিদা ইসলাম তুলি যে মায়ের ডাকে তার বাসায় সেনাবাহিনী কর্তৃক তার ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়, তো সে আমাদের সাথে সংবাদ সম্মেলনে জানায় যে গুম কমিশনে অতিরিক্ত অভিযোগ করতেছে, সেই প্রেক্ষিতে তার ভাইকে তুলে নিয়ে তাকে আসলে ভয় দেখানো তাদের পরিবারকে, সেই জায়গাটা থেকে কি গুম কমিশন কি মনে করে কিনা সেই ক্ষেত্রে মানুষজন কমপ্লেইন করতে কম আসা, বা গুম কমিশনের লোকজনই কি আসলে সেই ক্ষেত্রে কতটা সেফ, বা তারা কি ধরনের ইন্টিমিডেশনের ফেস করবে কিনা? শুনেন, এই কমিশন তো গুম কমিশন না, কমিশনের কাজ না তো গুম করা, এটা গুম সংক্রান্ত কমিশন। আমি বললেন গুম কমিশন, আমরা কি গুম করি? এটা কমিশন তো গুম করে না, এটা গুম কমিশন না, গুম সংক্রান্ত কমিশন। আপনি বলতে পারেন মানে কমিশন অফ ইনকোয়ারি রিলেটিং টু এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস, গুম সংক্রান্ত কমিশন। আর ওনাদের যে ঘটনা ঘটছে এটা তো 5 আগস্টের পরে, ওটা তো আমরা কংগ্রেসে পারবো না নিতে অ্যাজ পার দ্য টার্মস অফ রেফারেন্স। আমাদের হলো 6 জানুয়ারি 2009 টু 5 আগস্ট 2024, এই সময়কালের ভিতরে। সেটা তবে স্টেট স্পন্সার্ড, আমি আগেই বললাম, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বা সরকারি বাহিনী কর্তৃক। স্যার, আপনি যদি আমাকে একটু ক্ষমা করেন তাহলে আমি ওনার প্রশ্নটার একটু ক্লারিফিকেশনটা করতে চাচ্ছি। হ্যাঁ, বলেন। আপনি বোঝাতে চেয়েছেন যে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাজ, তো আপনি শুরুতেই বলেছিলেন যে কারো কোনো মাতব্বরি চলবে না কমিশনে, তো সেই জায়গাটায় বলছেন যে এমন একটি প্রেক্ষাপটে যেখানে গুম মানে যারা ভিকটিমের ফ্যামিলিতে এখনো পর্যন্ত গুমের কার্যক্রমটি অব্যাহত রয়েছে এরকম অভিযোগ আসছে, মায়ের ডাকের একজনের উদাহরণ টেনেছিলেন, সেই জায়গায় গুম সংক্রান্ত এই যে ইনকোয়ারি কমিশনের 5 জন সদস্য কতটা নিরাপদ? আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পারছি না প্রশ্নটা, কতটা নিরাপদ যেখানে এখনো পর্যন্ত চলমান আছে গুমের অভিযোগ, বা আপনারা কি আসলে এই জায়গাটাই বলছেন যে মাতব্বরি চলবে না, আপনারা নিরাপদ মনে করছেন কিনা নিজেদেরকে? আমরা তো নিরাপদ মনে করছি, we feel secure, we are not under any pressure from any quarter whatsoever. সেটা কোনো প্রশ্নই ওঠে না। so long as we are here, no power on earth can do us any harm, inshallah. আমি আবুল কালাম আজাদ, এটিএন নিউজের স্পেশাল করেসপন্ডেন্ট। আমার অনেকগুলো কোয়েরিজ আছে। আমি যতদূর জানি যে গুম সংক্রান্ত এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন কাজ করার পরিপ্রেক্ষিতে প্রায় 700-র উপরে পরিবার তাদের গুম সংক্রান্ত অভিযোগ রয়েছে, অর্ধেকেরও কিছুটা কম বা অর্ধেকের কাছাকাছি আপনাদের কাছে এসছে। তো আপনারা যে ডেডলাইনটি দিয়েছেন দ্বিতীয় দফায় গণবিজ্ঞপ্তি সংশোধন করে, সেই জায়গায় মনে করেন কিনা যে সবগুলো গুমের অভিযোগ আপনারা নিতে পারবেন? 1। 2 নম্বর প্রশ্ন, যেহেতু আমার অনেকগুলো প্রশ্ন, আমার মানে খুবই কৃতজ্ঞ থাকবো যদি প্রশ্নগুলো একটু শোনেন, জবাব পরের বিষয়। যে আপনাদের নির্ধারিত সময়ের মধ্যে, এটি প্রথম প্রশ্ন আমার, যে এটি এই সবগুলো পরিবার অভিযোগ দিতে পারবে কিনা? আপনারা বলছেন যে আপনাদের চ্যালেঞ্জ, যে ক্ষমতাটি রয়েছে যে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা, এবং সেই জায়গাটাই আপনাদের কি এই ধরনের কোনো দাবি আছে কিনা? যে যেটি বলেছেন 1860 সালের প্যানেল কোডের যে ধারাটি রয়েছে, যে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় গুম, এবং সেখানে আরো অনেক কিছু বিষয় আপনি তুলে ধরেছেন, কিডন্যাপ, অ্যাবডাকশন, মার্ডারের উদ্দেশ্যে, সেগুলোর ব্যাখ্যাও দিয়েছেন। তো প্রাইভেটও সেই সময় কিছু গুম হয় রাষ্ট্রের পৃষ্ঠপোষকতার পাশাপাশি, সেগুলোও আপনাদের কাছে অভিযোগ কেমন আসছে, এবং সেগুলো আপনারা অভিযোগ গ্রহণ করছেন কিনা নাকি ফেরত দিচ্ছেন, সেই বিষয়গুলো জানতে চাচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে ধারাগুলো রয়েছে মানবতা বিরোধী অপরাধের, সেই বিষয়গুলো আপনারা নিশ্চয়ই আপনাদের নলেজে আসছে। সেই জায়গায় আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের বিরুদ্ধেও এই প্রথমে তারা দিচ্ছেন যে বিভিন্ন ধরনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিংবা তারও আগে হত্যা, খুন, এসবের পরবর্তীতে গুমের বিষয়টিও সেখানে যুক্ত করা আছে। এই বিষয়টি আপনাদের কতটুকু কাজে আসবে সেটি একটু জানতে চাই। সবশেষে আমি যেটি জানতে চাই আপনাদের কাছ থেকে, যে আপনারা এই বিষয়টা নিয়ে কাজ করতে গিয়ে গুম পরিবারগুলো আমাদের কাছে, গণমাধ্যম কর্মীদের কাছে যে অভিযোগগুলো টেনেছেন, যে এটি একটি দীর্ঘসূত্রিতা, আসলে এই কমিশন কতটুকু তাদের জন্য সফলভাবে কাজ এগিয়ে নিতে পারবে সেটি অনেকটাই প্রশ্নের মুখে। এই জায়গাটিতে কি বলবেন? আচ্ছা, প্রথমত যেটা বললেন আপনি, যে আমাদের ডেডলাইনটা আছে আপ টু 10th অক্টোবর, তাই তো? 10th অক্টোবর 2024। আমরা প্রয়োজন বোধে আমরা বাড়াতে পারি, হ্যাঁ, যদি আমরা মনে করি দ্য ডেডলাইন অফ 10th অক্টোবর মে অ্যাগেন বি এক্সটেন্ডেড বাই এ ফার্দার ফিউ ডেজ। ওটা কমিশন এটা
সিদ্ধান্ত নিবে পরে, ঠিক আছে? আর 3 মাসের ভিতর এটা কমপ্লিট করা সম্ভব হবে কি না ওইটা আমরা বুঝবো আরও কিছুদিন গেলে, তাই না? বিকজ দ্য ইনকোয়ারি ইজ স্টিল আন্ডার প্রসেস, দ্য ইনকোয়ারি ইজ স্টিল আন্ডার ওয়ে। সুতরাং এখন এটা মানে উই কান্ট মেক এনি কমেন্ট রাইট এট দিস মোমেন্ট। আরও কিছুদিন যাক, তারপর বুঝতে পারবো কি পারবো না, ঠিক আছে? আর যেটা আপনি বললেন যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের ব্যাপারটা, সেখানে কিন্তু ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি আছে। ওরা এটা কগনিশন নেবে এবং ট্রাই করবে। তারপরে আপনার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এই শব্দ নাই, কিন্তু অ্যাবডাকশন আছে, বুঝছেন? আমি আগেই বলছি অ্যাবডাকশন ইজ অ্যান ইসেনশিয়াল এলিমেন্ট অর ইনগ্রিডিয়েন্ট অফ দ্য অফেন্স অফ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স। অ্যাবডাকশন যে আপনার বাই ফোর্সও হতে পারে অথবা বাই ডিসিটফুল মিনসও হতে পারে, বুঝছেন? তো এখানে যেহেতু এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বলছে, ইট মাস্ট বি কজড বাই ফোর্স, বাই ডিসিটফুল মিনস হলে হবে না। শিডিউলে একটা জিনিস ঢুকাইছে, আন্তর্জাতিক কোনো আইনে যদি অপরাধ হয় সেটা বিচার, হ্যাঁ না তা তো আছে, ক্রাইম ওইটা হ্যাঁ ওইটা আছে, শিডিউলে আছে। যদি আপনার ইন্টারন্যাশনাল কোনো আন্তর্জাতিক কোনো ক্রাইম হয়, বুঝছেন, ওইটা আপনার ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, ওটা তো দিস ইজ ট্রায়াবল বাই দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অফ দিস কান্ট্রি। আবার এটা আবার দেখা যাচ্ছে যে আবার ইন্টারন্যাশনাল যেটা আপনার ক্রিমিনাল কোড আইসিসি, সেটা তো আবার ট্রায়াবল। এটা প্রশ্ন উঠছে, তাহলে কে ট্রাই করবে? যদি ন্যাশনাল কোনো ট্রাইব্যুনাল থাকে টু ট্রাই অফেন্সেস ইনভলভিং humanity or crimes against humanity or genocide are perpetrated, তাহলে যদি ন্যাশনাল ট্রাইব্যুনাল যদি কম্পিটেন্ট থাকে, যদি উইলিং থাকে, রেডি থাকে, যদি লজিস্টিক্স সাপোর্ট না থাকে, তাহলে আপনার ন্যাশনাল যেটা আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, ন্যাশনাল ট্রাইব্যুনাল ওইটা করবে। যদি এগুলো না থাকে তখন আমরা আন্ডার দ্য রোম ইনস্টিটিউট যাবে আইসিসিতে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে। ক্লিয়ার? স্যার, আপনি বলেছিলেন যে তলব করবেন। আমরা এর মধ্যে যাদের অভিযোগগুলো এসেছে, অনেকে পালিয়ে গেছে, অনেকে আত্মগোপনে আছেন। র্যাব 1, র্যাব 2, র্যাব 4, র্যাব 7 এর সুনির্দিষ্টভাবে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আপনাদের কাছে অভিযোগ জমা পড়েছে, আমরা যতদূর জানি। তাদের বিষয়ে কিভাবে তাদেরকে এই অবস্থায় তলব করবেন? ওইটা শুনেন, ওদের লাস্ট নোন অ্যাড্রেসে আগে বলে রাখি আমি যে দিস কমিশন ইজ এ সিভিল কোড ফর এ লিমিটেড পারপাস ইন রেসপেক্ট অফ ইস্যুয়েন্স অফ সামন্স, ফর এক্সাম্পল, in respect of examination of witnesses on commission, in respect of calling for records, ঠিক আছে? সুতরাং আমরা সমন দিব, বুঝছেন, তলব করব। যদি আসতে না পারে আইন অনুযায়ী যা হওয়ার তাই হবে। তাদের অ্যাবসেন্সে এইগুলা আমরা অভিযোগগুলো নিষ্পত্তি করব। আর যেগুলা আপনার অ্যাভিনিউজ আছে সেগুলো আমরা এক্সপ্লোর করব, কমিশন বসে সিদ্ধান্ত নেবে। This commission will strictly conduct itself in accordance with the provisions of the Commissions of Inquiry Act and the notification dated 15 September 2024. বলেন, ঠিক আছে, বলেন। সেটি হচ্ছে যে আমি যদি ভুল না করে থাকি, আপনাকেও আপনার কাজের জন্য 2 দফা তুলে নিয়ে গেছিল। আপনি সেই গুম কমিশনে এসে কাজ করছেন, আপনার যে অভিজ্ঞতা তাতে এই গুমের সাথে জড়িত যারা আছে তাদের আসলে কি ধরনের পানিশমেন্ট হওয়া উচিত এবং এইটি থামানো আসলে কি উচিত কিনা? গুম শিকার যারা হচ্ছেন এই জিনিসগুলোকে আসলে কি থামানো উচিত কিনা, মানে একটি সুস্থ রাষ্ট্রের জন্য? শুনেন, আমার মনে হয় দিস কোয়েশ্চেন উইল বি এম্বারাসিং ফর হিম বিকজ হি ইজ আ রেসপেক্টেড মেম্বার অফ দিস কমিশন। এটা আমরা জাস্ট ড্রপ ইট। ওটা আমি বলি যেটা আপনি বললেন যে এটা তো ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ পারসন, অফ এ সিটিজেন ইজ আনডাউটেডলি এ গ্রস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, তাই না? সুতরাং এই দেশ চলুক ইন অ্যাকর্ডেন্স উইথ ল, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন। কথা বুঝছেন? আমরা চাই না যে এইগুলো হোক, কিন্তু হয়ে গেছে তো, যেগুলো অতীতে হয়ে গেছে, দ্যাট ক্যানট বি আনডান নাও। দ্যাটস এ রিয়েলিটি, দ্যাটস এ স্টার্ক রিয়েলিটি। এখন কমিশন সরকার করে দিছে, আমরা এগুলো দেখব, হ্যাঁ আমরা সুপারিশ করব কোন কোন আইন সংশোধন করা দরকার, কী করা দরকার। আর যারা ধরেন দেশের বাইরে চলে গেছে, ওদেরকে খুঁজে পাওয়া যাবে না, তো তাদের বিরুদ্ধে ইন দেয়ার অ্যাবসেন্স তাদের বিরুদ্ধে যে কমপ্লেন্ট আছে, অভিযোগ আছে, সেগুলো আমরা নিষ্পত্তি করব ইন অ্যাকর্ডেন্স উইথ ল।
একটা জিনিস বলে দেই, আমাদের যে রিপোর্ট, সেই রিপোর্টের প্রেক্ষিতে আপনার কোনো প্রসিকিউশন হবে না। প্রসিকিউশন হবে on the charge sheet filed by the investigating agency. But the investigating agency may make use of the materials that will be reflected in our report. বুঝতে হবে এটা। আমরা তো পুলিশের কাজ করতেছি না, আমরা তো চার্জশিট দিব না কারোর বিরুদ্ধে, কথা বুঝছেন? আমরা রিপোর্ট দিব টু দ্য গভর্নমেন্ট, আর ওইটা দেওয়ার দায়িত্ব হলো ইনভেস্টিগেটিং যে অ্যাপারেটাস বা ইনভেস্টিগেটিং এজেন্সি, ওরা করবে। ক্লিয়ার হয়েছে? আমরা 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 কিন্তু ইনভেস্টিগেটিং এজেন্সিও না, আবার প্রসিকিউটিং এজেন্সিও না, কোনোটাই না, বুঝছেন? আমাদের ইউ শুড হ্যাভ এ ক্লিয়ার কনসেপশন অ্যাবাউট দিস। দিস কমিশন is neither an investigating agency within the meaning of the Code of Criminal Procedure, nor is it a prosecuting agency within the meaning of that code. স্যার, কোনো কারণে যারা অভিযোগ দিচ্ছে তারা যদি কোনো হয়রানির শিকার হয়, আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে, সেক্ষেত্রে আপনারা আসলে তাদের নিরাপত্তা দেওয়ার কোনো সুপারিশ বা কোনো ব্যবস্থা না, আমরা বলতে পারি, আমরা কনসার্ন পুলিশ স্টেশনকে বলতে পারি টু প্রোভাইড সিকিউরিটি টু দ্যাট পারসন। কিন্তু একটা জিনিস হলো কি, আমাদের দেশে উইটনেসেস প্রোটেকশন অ্যাক্ট নাই। আমাদের দেশে আপনার উইটনেসেস বা ভিকটিমস প্রোটেকশন অ্যাক্ট নাই। তো ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য ল আমরা বলতে পারি, আমরা পুলিশকে বলতে পারি, কনসার্ন পুলিশ স্টেশনকে বলতে পারি, ইউ প্রোভাইড সিকিউরিটি ফর হিম as long as his life is threatened, as long as his life is at stake. আয়নাঘর ইন্টারোগেশন সেল, জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিদর্শন করলেন, শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখলেন স্যার। গণমাধ্যমের সাহায্যে দেশের সাধারণ মানুষ জানতে চায় আপনার তিক্ত কিংবা সুখের অভিজ্ঞতা। আপনি এগুলো দেখে আসলে কি মনে হলো? এখানে কি কোনো বন্দী সাধারণ মানুষ তারা কতটা মানবতর জীবনযাপন করেছে, নাকি এখানে আসলে কি কি করা সম্ভব, কি সম্ভব হয় না? আপনাদের বিস্তারিত একটু জানান। না, ওইগুলো যারা ভিকটিমস ওরা তো দে হ্যাভ নারেটেড দেয়ার হ্যারোয়িং টেলস টু আস, কিন্তু এগুলো সব এখন শেয়ার করা যাবে না ফর দ্য সেক অফ এনকোয়ারি। তো এর বেসিসে আমরা ফার্দার ইনকোয়ারি করব, কথা বুঝছেন? কিছু কিছু জিনিস এখন শেয়ার করা যাবে না, হয়তো পরে জানবেন, কিন্তু এখন শেয়ার করা যাবে না। আগেই বলছি দ্য ইনকোয়ারি ইজ আন্ডার ওয়ে, এখন চলমান আছে, দ্য ইনকোয়ারি ইজ ইন প্রগ্রেস। শুধু এখন সবগুলো বলা যাবে না, যেগুলো বলা যায় সেগুলোই বললাম। আমি মাহমুদুল হাসান মান স্যার, আমি প্রথম আলোতে কাজ করি। তা যেটা জানতে চাই সেটা হচ্ছে যে 5ই আগস্টের পরে আমরা কিছু এক্সট্রিমিস্ট গ্রুপের কিছু প্রকাশ্য তৎপরতা আমরা দেখেছি, এবং যাদের অনেকে অভিযোগ করছেন যে সেই সংখ্যাটা অনেক বড়। আমরা যে গুম হয়ে যে সংখ্যা বলি, তাদের যে সংখ্যা সেই মোট সংখ্যার থেকে অনেক বড় তাদের এই সংখ্যাগুলো, তারা যে পরিসংখ্যানগুলো দিচ্ছে। এবং কোথাও কোথাও আমরা দেখছি যে তারা সোশ্যাল মিডিয়াতে অথবা বিভিন্ন মাধ্যমে তারা, আমরা খবর পাচ্ছি যে তারা বলছেন যে আপনারাও গুম কমিশনে আসেন, অভিযোগ করেন। তো এই যে এটা আমি আগেই বলছি, আমাদের তো টার্মস অফ রেফারেন্সে কি বলছে, 6/1/2009 থেকে 6/1/2009 থেকে আপনার 5 আগস্ট 2024, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের, কথা বলছেন? আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এই সময় যে অভিযোগগুলো আপনাদের কাছে এসছে, সেই অভিযোগগুলো আপনারা আসলে কিভাবে বা কোন মানদণ্ডে আসলে আপনারা যাচাই করবেন? কারণ যেহেতু এই ধরনের অনেক কমপ্লেনই আছে এবং যে এক্সট্রিমিস্ট গ্রুপগুলো তারা খুবই অ্যাক্টিভ এবং তারা উদ্বুদ্ধ করছে যে আপনারাও আসেন, সেক্ষেত্রে এই তাদের ব্যাপারে কি আপনারা, মানে যে অ্যাপিয়ারেন্সের কথা বলা হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে তাকে অ্যারেস্ট করা হয়েছে, জেল থেকে সে মুক্ত হয়েছে, কিন্তু সেও অভিযোগ করেছে, এই ধরনের কথা তারা সোশ্যাল মিডিয়াতে বলছে। তো সেগুলো স্যার আমরা যাচাই বাছাই, আমরা যাচাই বাছাই তো করবোই। আমরা তো উই কান্ট অ্যাক্ট ব্লাইন্ডফোল্ড, আমরা চোখ বন্ধ করে তো কাজ করবো না। আমরা দেখবো প্রাইমা ফেসি ভেরিসিটি কি আছে, ওগুলো দেখবো, কি এভিডেন্স আছে ওইটা দেখবো, তাদের যারা অ্যাকিউজ পারসন তাদের স্টেটমেন্ট নিব, আমরা এইগুলো মিলাবো, কমিশনে আমরা 5 জন আছি, তারপর আমরা সিদ্ধান্ত নিব সে মানে whether he is a real perpetrator or not. কারণ no man should be condemned unheard. তাকে না শুনে তো তার বিরুদ্ধে তো আমি কোনো ফাইন্ডিং দিতে পারি না, কোনো রিপোর্ট দিতে পারি না। তার কি বক্তব্য, অ্যালিগেশন থাকলেই তো সে দোষী হলো না, থাকতে পারে অ্যালিগেশন, দ্যাট ডাজ নট মিন দ্যাট হি ইজ এ গিল্টি পারসন। অ্যান্ড অ্যাকিউজড ইজ প্রিজিউমড টু বি ইনোসেন্ট till his guilt is proved beyond all reasonable doubt in a court of law. That's a fundamental principle of criminal jurisprudence.